বরফকন্যা থেকে রাজপুত্রের সেবিকা, এক অবিশ্বাসের বাস্তব গল্প। শীতের সেই বিকালটা ছিল মায়ার 18তম জন্মদিন। মায়া ছিল দেশের শ্রেষ্ঠ ফিগার স্কেটার। স্টেডিয়াম ভর্তি দর্শক, আর বরফের ওপর মায়ার সঙ্গী ছিল তার প্রেমিক আকাশ। মায়া মনে মনে ভাবছিল আজ জিতলেই সে আর আকাশ সারা জীবন একসাথে থাকবে। নাচের মাঝখানে আকাশ মায়াকে উপরে ছুঁড়ে দিল, কিন্তু নামার সময় মায়ার ভারসাম্য হারিয়ে গেল। এক বিকট শব্দে মায়া বরফের উপর আছড়ে পড়ল। হাসপাতালের বেডে শুয়ে মায়া যন্ত্রণায় কাতরাচ্ছিল। ডাক্তার এসে গম্ভীর মুখে বললেন, মায়া, তোমার হাঁটুতে যে চোট লেগেছে তাতে তুমি আর কোনোদিন স্কেটিং করতে পারবে না। হাঁটাচলা করতে পারাই হবে এখন তোমার বড় চ্যালেঞ্জ। মায়া আকাশকে দেখে কাঁদতে কাঁদতে বলল, আকাশ, শুনলে ডাক্তার কি বলল? আমি নাকি আর কোনোদিন নাচতে পারবো না, স্কেটিং করতে পারবো না। এখন আমাদের স্বপ্নের কি হবে? হাসপাতালের বেডে শুয়ে মায়া আশা করেছিল তার প্রেমিক আকাশ আর প্রিয় বন্ধুরা তার পাশে থাকবে, কিন্তু আকাশ এসে উল্টো কথা শোনালো। আকাশ মায়াকে বলল, মায়া, আমি তোমার সাথে আর থাকতে পারবো না। তোমার ক্যারিয়ার শেষ। এখন তোমার সাথে থাকলে আমার ইমেজে টান পড়বে। সরি। মায়ার সেরা বন্ধু তানিয়াও মুখ ফিরিয়ে নিল। তানিয়া বলল, মায়া, এখন তো আর তুমি চ্যাম্পিয়ন নও, আর স্কেটিংও করতে পারবা না, তাই আমাদের আড্ডায় তোমাকে আর মানাবে না। আকাশের চলে যাওয়া মায়াকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিল। সে এক গম্ভীর ডিপ্রেশনে চলে যায়। তার বাবা মা উপায় না দেখে তাকে একটি মানসিক পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করান। সেখানে দীর্ঘ 1 বছর চিকিৎসার পর মায়া বুঝতে পারে শুধু চোখের জল ফেলে জীবন চলে না। সে ঠিক করে সে মানুষের সেবা করবে। মায়া যখন কান্না ভেজা চোখে বাড়িতে ফিরল, তার মা বাবা তাকে সান্ত্বনা দেওয়ার বদলে টাকার হিসাব শুরু করলেন। মায়ার বাবা ধমক দিয়ে বললেন, আমরা তোমার স্কেটিংয়ের পেছনে কতগুলো টাকা বিনিয়োগ করেছি, এখন সেগুলোর কি হবে? কে শোধ করবে সেই টাকাগুলো? মা বললেন, যত দ্রুত পারো কাজ খুঁজে নাও, আমরা অকেজো কাউকে বাড়িতে বসিয়ে খাওয়াবো না। সবাইকে ভুলে মায়া নিজেকে নতুন করে গড়ার সিদ্ধান্ত নিল। সে নার্সিং কোর্সে ভর্তি হলো এবং নিজের খরচ চালানোর জন্য সেই সাইকিয়াট্রিক ক্লিনিকেই কাজে যোগ দিল, যেখানে সে আগে একবার নিজের মানসিক সমস্যার চিকিৎসা নিয়েছিল। সেখানে তার সাথে দেখা হলো এক রহস্যময় রোগীর, যার নাম দানিশ। দানিশ দেখতে রাজপুত্রের মতো এবং সে সবসময় খুব অদ্ভুত কথা বলতো। একদিন বিকেলে বাগান করার সময় দানিশ মায়ার কাছে এলো। দানিশ মায়াকে জিজ্ঞেস করলো, তুমি কি জানো আমি কে? মায়া হেসে উত্তর দিল, হ্যাঁ, তুমি দানিশ। দানিশ গম্ভীর হয়ে বলল, না, আমি এই রাজ্যের গোপন রাজপুত্র। মাফিয়ারা আমাকে মারার জন্য খুঁজছে, তাই আমি এখানে লুকিয়ে আছি। মায়া ভাবল এটা দানিশের কল্পনা বা মানসিক রোগ, কিন্তু সে দানিশের সাথে বন্ধুত্ব গড়ে তুলল। একদিন ক্লিনিকে একজন বিশালদেহী লোক এলো, যার নাম মিস্টার হ্যারিসন। তাকে দেখেই দানিশ আতঙ্কে কাঁপতে শুরু করলো। দানিশ মায়াকে ফিসফিস করে বলল, মায়া, ওই লোকটাই মাফিয়া বস, ও আমাকে খুন করতে এসেছে। দোহাই তোমার, আমাকে এখান থেকে বাঁচাও। মায়া ভাবল দানিশের জীবন সত্যিই বিপন্ন। সে ঝুঁকি নিয়ে দানিশকে ক্লিনিক থেকে বের করে নিয়ে এলো এবং নিজের ছোট্ট অ্যাপার্টমেন্টে লুকিয়ে রাখলো। পরের দিন সকালে দানিশ মায়ার ঘরে সোফায় বসেছিল। মায়া তাকে খাবার দিচ্ছিল। মায়া দানিশকে বলল, দানিশ, আমরা কতক্ষণ এখানে লুকিয়ে থাকবো? পুলিশকে জানানো দরকার। দানিশ মায়ার হাত চেপে ধরে বলল, না মায়া, পুলিশও ওদের কেনা।
শুধু তুমিই আমাকে বাঁচাতে পারো। তুমি চাইলে আমি তোমাকে আমার রাজের রানী বানিয়ে রাখবো। মায়া তার সারল্য দেখে মায়ায় পড়ে গেল। হঠাৎ মায়ার দরজায় কড়া নাড়ল। সেই মিস্টার হ্যারিসন এবং পুলিশ। মায়া ভয় পেয়ে গেল। কিন্তু মিস্টার হ্যারিসন ভিতরে ঢুকে মায়াকে আক্রমণ না করে কাঁদতে লাগলেন। মিস্টার হ্যারিসন মায়াকে বললেন, মা, তুমি আমার ছেলেকে কেন নিয়ে এলে? ও খুব অসুস্থ। মায়া অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কি মাফিয়া নন? মিস্টার হ্যারিসন দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, আমি দানিশের বাবা। বললেন, মা, তুমি বুঝতে পারোনি, ও কোনো রাজপুত্র নয়। ও যখন ছোট ছিল ওর চোখের সামনে ওর মা আততায়ীদের গুলিতে মারা যায়। সেই ভয়াবহ দৃশ্য দেখে ওর মস্তিষ্ক নিজেকে রক্ষা করার জন্য এক কাল্পনিক পৃথিবী তৈরি করে নিয়েছে। ও মনে করে ও রাজপুত্র, যাতে ও নিজেকে শক্তিশালী ভাবতে পারে। মায়া নিজের ভুল বুঝতে পারল। দানিশ তখন ঘরের এক কোণে কুঁকড়ে বসেছিল। মায়া বুঝতে পারল সে বড় ভুল করে ফেলেছে। সে দানিশকে আবার ক্লিনিকে ফিরিয়ে দিয়ে এলো। নিয়ম ভাঙার কারণে মায়ার চাকরি চলে গেল। কিন্তু দানিশের বাবা মায়ার সততা দেখে পুলিশি ঝামেলা থেকে তাকে বাঁচিয়ে দিলেন এবং মায়ার সততায় মুগ্ধ হয়ে সে তাকে মেডিকেল কলেজে পড়ার সব খরচ দিয়ে সাহায্য করলেন। সে নার্সিং শেষ করে কঠোর পরিশ্রম করে মেডিকেল কলেজে চান্স পেল। মায়া এখন আর বরফের চ্যাম্পিয়ন নয়, সে এখন মানুষের জীবন বাঁচানোর যোদ্ধা। সে প্রমাণ করল বরফ গললে যেমন নতুন নদী তৈরি হয়, তেমনি জীবনের এক পথ বন্ধ হলে অন্য এক বিশাল আকাশ খুলে যায়। কয়েক বছর পর মায়া এখন একজন সফল ডাক্তার। একদিন হাসপাতালের করিডোরে তার সাথে দেখা হয় আকাশের। আকাশ এখন বৃদ্ধ আর রুগ্ন দেখাচ্ছে। তার অহংকার সব ধুলোয় মিশে গেছে। আকাশ মায়াকে দেখে অবাক হয়ে বলল, মায়া, তুমি এখানে? আমি তো ভেবেছিলাম তুমি আজীবন অন্যের সেবাই করে যাবে। তুমি ডাক্তার হয়ে গেছো? মায়া শান্ত কিন্তু দৃঢ় গলায় উত্তর দিল, আকাশ, যেদিন তুমি আমাকে পঙ্গু বলে ছেড়ে দিয়েছিলে, সেদিনে আমি শপথ নিয়েছিলাম যে আমি নিজের পায়ে দাঁড়াবো। তুমি বরফের উপর স্কেটিং পারো, কিন্তু আমি মানুষের জীবন বাঁচাতে শিখে গেছি। আমার কাছে এখন কোনো দয়া বা অনুশোচনা আশা করো না। মায়া যে আজ শুধু বরফের রানী নয়, সে তার জীবনের আসল বিজয়ী। মায়ের মতো সাহস নিয়ে যারা ঘুরে দাঁড়াতে চায়, তাদের জন্য একটি লাইক দিয়ে পাশে থাকুন। আপনি যদি মায়ের জায়গায় হতেন তবে কি আকাশকে ক্ষমা করতেন? কমেন্টে জানান।